আমরা কথায় বলি না জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায়। দেখেন আল্লাহর ইশারায় এই দিনই উনার বিয়ে, এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি। একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। আর উনি 1400 মানুষ হত্যা করছে, কিন্তু সবগুলোর বিচার কিন্তু এখানে আসে নাই। মাত্র 5টা বিচার হয়েছে, 5টা বিচারের রায়। আরো অনেক বিচার আছে, কিন্তু ওগুলো থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে। এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে। এখন কথা হচ্ছে উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, এই বিচার কার্য আপনি যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে। সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই, সমস্ত পত্রিকা, বিশ্বের সমস্ত পত্রিকা শেখ হাসিনার এই বিচারের রায়। সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি। এবং ভারতের পত্র পত্রিকা, ভারতের মিডিয়াতেও কিন্তু একই কথা। কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে, ভারতের মিডিয়া থেকে কিন্তু কোন রকম নিজেদের মতামত দেয় নাই। আমাদের বিচার কার্য মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেইটুকুই তুলে ধরছে, নিজেদের কোনো মতামত দেয় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে, সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল, ওনাকেও কিন্তু রাজাকার বানায় ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বলে গেছিল, এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে, এটা যেন চালু থাকে। এটা চালু থাকলে একদিন তারও ফাঁসি হবে, শেখ হাসিনারও এখানে বিচার হবে, তারও ফাঁসি হবে। এই কথা উনি ওই টাইমে বলে গেছে। কিভাবে যে অ্যাডভান্স বলে গেল ভাই, এক আল্লাহ জানে। আসলে উনি ছিল বিজ্ঞ রাজনীতিবিদ, উনি চিনা ফেলেছিল শেখ হাসিনারে, আর উনি কাউকে পরোয়া করতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র মহান রাব্বুল আলামিনের হাতে। কাকতালীয় ভাবে দেখেন, হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ। দেখেন আল্লাহর কি লীলা খেলা। বিএনপি বিশিষ্ট নেতা সাকা চৌধুরী, তিনি তাকে যখন অপরাধ ট্রাইব্যুনালের রায় শোনানো হয়, রায় শোনানোর পর তিনি বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন কয়েকটি অপরাধ বিচার করে যেন শেষ না করা হয়, এটার জন্য রাখা হয়। ভবিষ্যতে এখানে রাজনৈতিক পরিবর্তন আসলে, দেশে রাষ্ট্র পরিবর্তন আসলে তাদেরও বিচার হবে, তথা শেখ হাসিনার বিচার হবে। কাকতালীয় ভাবে সাকাত চৌধুরীর কথাগুলো যেন হুবহুব মিলে গেল। তো বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট পরিচালক মালেক আফসারী। তিনি এও বলেছেন যে 1 মাসের ভিতরে শেখ হাসিনা দেশে এসে যদি আপিল না করে তবে এই রায় কার্যকর হবে। আর এই রায়টি সরাসরি সম্প্রচার করা হয়েছে, প্রায় 3 ঘন্টা রায় পড়ে শোনানো হয়েছে, সেটা ইংরেজিতে বলার কারণ হচ্ছে গোটা বিশ্বের মিডিয়াতে এটা সম্প্রচার করা হয়েছে, এটা দেখানো হয়েছে, বিশ্ব মিডিয়াকে তুলে ধরা হয়েছে। এটাই প্রথম যে কোনো বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত কথা বলছেন সিনেমার বিশিষ্ট পরিচালক মালেক আফসারী। আসুন আমরা মালেক আফসারীর এই বক্তব্যটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনি। তিনি গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, তো আসুন আমরা তার বক্তব্যটা শুনি। শুভ বিবাহ বার্ষিকী শেখ হাসিনার 1966 সালে এই দিনই উনি বিয়ে করছিলেন। আমরা কথায় বলি না জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায়। দেখেন আল্লাহর ইশারায় এই দিনই উনার বিয়ে, এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি। একই দিনে, সব তার ইশারায়, তাই না? 1966 সালে বিয়ে করছিলেন উনি। তারপরে ঘর সংসার করছে কিনা এগুলা নিয়ে আর আলাপ করতে চাই না। কোনোদিন উনাদের মুখে, কারোই মুখে, জয়ের মুখেও তার বাপের নাম শুনি নাই কোনোদিন। এবং শেখ হাসিনাও কোনোদিন ওনার হাজবেন্ডের নাম মুখে নিত না, কারণ উনি মুসলিম নারী, তো স্বামীর নাম মুখে নিতে নাই, যার জন্য নিত না। উনি আল্লাহর উপরে খুব বিশ্বাস। আজকেও একটা অডিও কল আছে, অডিও কলে বলতেছে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে রক্ষা করবে, এই দেশের খেদমত করার জন্য, এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি। আসলে উনি বুঝতে পারতেছে না, বুঝার ক্ষমতা হারায় ফেলাইছে। ওই যে সীসা দিয়া কান বন্ধ কইরা দিছে, সীসা দিয়া চোখ বন্ধ কইরা দিছে। এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে সবই কিন্তু ওনার দৃষ্টিভঙ্গি দিয়া দেখা। ওই যে আল্লাহর দৃষ্টিভঙ্গি, আল্লাহ যে একটা বিধান দিছে, আল্লাহ যে একটা আইন দিছে, আল্লাহ কোরআন শরীফে যে কি লেখছে এগুলো পড়লেও বুঝছেন এখন আর মনে রাখতে পারতেছে না। এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতার এমন একটা জায়গা চলে গেছিল দুনিয়াতে যে আল্লাহ আছে। আমার মনে হয় উনি ভুইলা গেছে। হ্যাঁ, ভুইলা গেছিল না। ভুইলা গেলে এভাবে মানুষ হত্যা করে, একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা। আর উনি 1400 মানুষ হত্যা করছে, কিন্তু সবগুলার বিচার কিন্তু এখানে আসে নাই। মাত্র 5টা বিচার হয়েছে, 5টা বিচারের রায়। আরো অনেক বিচার আছে, কিন্তু ওগুলা থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে। যাই হোক, এই রায়টা ভাই আমি মনে করছিলাম, সত্যি কথা বলি, 10-15-20 মিনিটের হবে।
এটা যে প্রায় 3 ঘন্টা হবে এটা কল্পনা করি নাই। আর পুরাটা ইংরাজিতে। হায় হায়, বুঝতে অনেক কষ্ট হইতাছিল। মাঝে মাঝে ছেলেরে ডাকতেছিলাম যে আমারে বুঝাও, পুরাটা ক্লিয়ার করে বুঝাও। হ্যাঁ, বুঝতে চাইতেছিলাম। ইংরেজিতে কেন? যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে, স্বচক্ষে দেখতে পারে সরাসরি। তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই, যে বিচারের রায় সরাসরি। তার মানে কি, সারা বিশ্বকে জানাইতে চাইছে। এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে, বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি, যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি, তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না। কারণ কি জানেন? চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব, একটা দুইটা না তো, শত শত সাক্ষী প্রমাণ এবং উনার নিজের ভয়েস। আর এই ভয়েস গুলা যে উনার, এটা একেবারে পরীক্ষিত, বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আইনাই এই আদালতে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন? এই বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদিজি কি উনারে দিয়ে দিবে? না না না, মোদি দিবে না ভাই, দিতে চাইবে না। কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনার কাছ থেকে চাইবে, যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে, কিছু দেবার বিনিময় হইলেও চাইবে। এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে, তোমাদের তো 7 সিস্টার একটা লক ল্যান্ড, এইখানে কোনো সমুদ্র নাই, যোগাযোগ নাই, ওইখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গে যাইতে হয়, আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে, আমি তোমার ভাই বন্দরের সুযোগ দিয়ে দিব, শেখ হাসিনারে দিয়া দাও, আর ওই ডাকাত কামালরে দিয়া দাও। ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে, আর যদি ওই 7 সিস্টার থেকে আন্দোলন করে, সবাই এক রগে বলে যে হ্যাঁ দিয়া দাও রে, আমরা সুযোগ সুবিধা পাইতে চাই, আমাদের দেশের উন্নয়ন করতে চাই, মানে ওই 7 সিস্টারের ওই বিনিময় হইলেও দিয়ে দিতে পারে ভাই, ঠিক নাই? দেখি না কি হয়। দেখেন এই বিচারটা কই থেকে শুরু করছে, একবারে 71 থেকে শুরু করছে। কিন্তু 71 থেকে বলতে বলতে শেখ মুজিবের আমলটা, ওই বাকশালের আমলটা, বাকশাল মানে বুঝেন তো, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাকশাল। এই বাকশালের মাধ্যমে এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ করছিল। তারপরে ভাই আরো কত ঘটনা উঠে আসছে ওই আমলে, মানে শেখ মুজিবুরের আমলে। আর্মিকে অবজ্ঞা কইরা, অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল, আর ওই রক্ষী বাহিনী প্রায় 25 থেকে 26 হাজার মানুষ মারছিল। তারপরে আরো কত ঘটনা উঠে আসলো, চিন্তা করেন। শাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে, বিডিআর এর ঘটনাও এই বিচারে উঠে আসছে। কিছুই তো বাদ যায় নাই, মানে একেবারেই শুরু থেকে শেষ, মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুইলা ধরছে। এবং তার দলের অঙ্গ সংগঠন, এই যে ছাত্রলীগ, হেলমেট বাহিনী, পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে, সব কিছু তুইলা ধরা হয়েছে। পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, এই বিচার কার্য যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে। সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই, সমস্ত পত্রিকায়, বিশ্বের সমস্ত পত্রিকায় শেখ হাসিনার এই বিচারের রায়। সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি। এবং ভারতের পত্র পত্রিকা, ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা। কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে, ভারতের মিডিয়া থেকে কিন্তু কোন রকম নিজেদের মতামত দেয় নাই। আমাদের বিচার কার্য, মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেইটুকুই তুলে ধরছে, নিজেদের কোনো মতামত দেয় নাই। এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে, এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে ফাঁসির আসামি শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল। দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায়, সবকিছু বদলে যায়। যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল, সেই বিচার ট্রাইব্যুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে। অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন, কি দরকার ছিল? এটা কি ভাই কোনো গ্ল্যামার আনলো এই বিচারে? এটা কি আমাদেরকে বোকা পাইছে? আরে গাধা, আপনারা কেন বুঝেন না? সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে। আর আপনারা আগে অতীতে দেখেন নাই কি হয়েছে? অতীতে কোনো বিচার কার্য এভাবে সরাসরি দেখাইছে? দেখায় নাই। কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাদার আপনাদের? যখনই জামাতের কারো ফাঁসি হইতো, রাজাকার বইলা বিচারের কার্যক্রম দেখাইতো না। কি দেখাইতো? ওই যে জল্লাদ দড়ির মধ্যে কলা দিয়া, তেল দিয়া দড়ি পেঁচাইতেছে, এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো। এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায় ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো,
ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতাছে, ওয়াও 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 আওয়াজ কইরা আমরা তাকায় রইছি, তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে, লাশ নিয়ে যাইতেছে। মানে বিচারের রায় হবার পর, মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলা তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া। কার ইশারায় কেন ধরতো বুঝছেন তো? মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে। হ্যাঁ, কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায়, এই ভয় ঢুকাই দিত। কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই। শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না, কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইর হইতেছে, কিভাবে দড়িতে কলা মাখতেছে, তেল মাখতেছে, এবং জল্লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতেছে, সমস্ত পত্রিকার হেডলাইন, হায় রে আলোচনা। প্রত্যেকটা মৃত্যু নিয়েই এরকম মজা করছে তারা। প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ঝাঁপায় পড়তো, আমাদের কাছে এগুলা তুইলা ধরতো, আমাদের মনের মধ্যে ভয় ঢুকাই দিত। এই ভয় নিয়ে আমরা কৃতদাস হয়ে গেছিলাম, গোলাম হয়ে গেছিলাম। আর ওই গোলামি থেকে, ওই গোলামির জিঞ্জির থেকে আমাদেরকে মুক্তি দিল এই দেশের আম জনতা, সাধারণ মানুষ এবং ছাত্ররা। এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনে দিছে। আর আইসা হাল ধরলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তারপরে আমরা লাইয়া গেলাম ওনার পিছনে। হায় রে হায়, যেভাবে বাঁশ দিলাম আইকাবার সারা দিন রাত 24 ঘন্টা, গত 15 মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাঁশ দিয়েই যাচ্ছে, আর উনি বাঁশ নিয়েই যাচ্ছে, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই। এখন বুঝা নেন উনি কি মানুষ, কেমন মানুষ। চুপচাপ কাজ কইরা গেছে, অনেক বড় একটা কাজ সাইরা ফেলাইছে ভাই। এই বিচার কার্য 15 মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল। 8 থেকে 10,000 পাতা এই লেখনী, এই বিচার কার্য। আগে তো বিচার রায় হইতো, বিদেশ থেকে লেখা দিত, এখানে এসে রায় দিয়ে দিত। আর নাহলে শাহবাগ থেকে রায় চাইতো, ওই রায় কার্যকর করা হইতো। মনে নাই? মনে থাকা উচিত। আয় হায়, এখন আমার মনে পড়তেছে শ্রদ্ধেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল। ওনাকেও কিন্তু রাজাকার বানায়া ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বইলা গেছিল, এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে, এটা যেন চালু থাকে। এটা চালু থাকলে একদিন তারও ফাঁসি হবে, শেখ হাসিনারও এখানে বিচার হবে, তারও ফাঁসি হবে। এই কথা উনি ওই টাইমে বইলা গেছে। কিভাবে যে অ্যাডভান্স বইলা গেল ভাই, এক আল্লাহ জানে। আসলে উনি ছিল বিজ্ঞ রাজনীতিবিদ, উনি চিনা ফেলাইছিল শেখ হাসিনারে, আর উনি কাউকে পরোয়া করতো না। মজার একটা কথা বইলা ভিডিওটা শেষ করে দুমু। একবার এয়ারপোর্টে ওনারা আটকাইছে, এই শেখ হাসিনার আমলে। আটকাইছে কেন? উনি নাকি সোনা চোরা চালান করছে, মানে স্মাগলার। উনি নাকি সোনা স্মাগলিং করছে, সোনা। হ্যাঁ, তারপরে উনি সাংবাদিকদের বলছিল, আমি জানি না শেখ হাসিনা কেন আমার সোনা নিয়ে এত টানাটানি করে, আর কি কারো সোনা খুঁজা পায় না। মানে উনি গোল্ডের কথা বলছে, ওই গোল্ড, কারণ ওনাকে গোল্ড স্মাগলার বলছে, আর ওইটা ওনাকে সোনা দিয়া বুঝাই দিছে। এইভাবে প্রতিবাদ করতো, আর ওই প্রতিবাদী কণ্ঠটাকে ফাঁসি দিয়া ঝুলাই দেওয়া হয়েছিল। এভাবে অনেক নিরপরাধ মানুষকে ভাই ফাঁসিতে ঝুলানো হয়েছে, শুধু এই দেশের রাজত্ব করার জন্য ভয় ঢুকাই দিয়া। কারণ তার ভয় ছিল ভাই, এই জামাত ইসলামকে তার ভয় ছিল, এই ছাত্র শিবিরকে তার ভয় ছিল, যার জন্য আমরা গত 15 বছর শুনে আসলাম ছাত্র শিবির শুধু কাটে, কি জানি কাটে, রক কাটে। এখন কি সেটা প্রমাণ হয়েছে? গত 15 মাসে আমরা কি দেখলাম? আমাদের সোনার টুকরার ছেলে, তাই না? দেখেন কিভাবে লেখাপড়া কইরা উন্নতি করা যায়, শুধু ওই একই বয়ান। আর লেখাপড়া করার জন্য যা যা লাগে এই আধুনিক যুগে তাই অ্যারেঞ্জমেন্ট করতেছে। চীন থেকে 1800 কোটি টাকার অনুদান আনছে, এখানে হোস্টেল বানাবে, ক্লাসরুম বানাবে, গবেষণা করার জন্য রুম বানাবে। মানে শুধু লেখাপড়ায়। কিন্তু তারপরও রাজনৈতিক ভাবে মারাত্মক সচেতন তো সাদেক কাইয়ুম হুঁশিয়ার কইরা দিছে, কেউ যদি ভারতের গোলামি করে আর ভারতের গোলামের কোন দলের যদি দাবিদারি করে, তাদের প্রতি আঙুল তুলা হুঁশিয়ার কইরা দিছে, সাবধান কইরা দিছে। হ্যাঁ, সাবধান কইরা বইলা দিছে, ওরা তো ভারতে পালাইবার সুযোগ পাইছে, আপনারা সেই সুযোগ পাবেন না। হেলায় কথাগুলা নিয়েন না, কারণ বাংলাদেশে যত অভ্যুত্থান হয়েছে, যত বিপ্লব হয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শুরু হয়। তারপরে এই দেশের মজলুম জনতা যায় তাদের পিছনে দাঁড়ায়। এই কথাটা মাথায় রাখবেন। ডক্টর ইউনূস স্যারের পিছনে ছাত্র শিবির আছে, জামাত ইসলাম আছে, আমি তো মনে করি বিএনপিও আছে। হ্যাঁ, এই দেশের সবাই আছে। আপনারা বিশ্বাস রাখবেন, ডক্টর ইউনূস স্যারের উপরে বিশ্বাস রাখবেন। উনার পিছনে ভাই এই ছাত্র জনতা সবাই উনার পিছনে আছে। এই দেশটাকে গড়ার জন্য ভাই ওনাকে খুবই দরকার ছিল, কিন্তু আমরা ওনাকে আর সময় দিতে চাই না। আমরা একটা নির্বাচন করতে চাই, নির্বাচিত সরকার আইসা আমরা এই দেশটার উন্নতি করতে চাই, গণতন্ত্রের মুক্তি চাই। হ্যাঁ, উনি গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে,
ফেব্রুয়ারি মাসে গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে, কিন্তু জনগণ সেই মুক্তি বাইছা নিবে। জনগণ বাইছা নিবে কাদের হাতে তাদের মুক্তি আর কাদের হাতে তারা বন্দী, এটা জনগণ বুঝা নিবে। জনগণ চিন্তা করার শক্তি ফেরত পাইছে ভাই, ফেরত পাইছে। আর আজকে থেকে তো পুরাই মুক্ত হয়ে গেল, খোলা মনে চিন্তা করবে। আর আজকের পর থেকে এই নির্বাচনের আগ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে। এই বাংলাদেশটা গত 1.5 বছর কিভাবে চলছে, কে কি করছে, সমস্ত অপকর্ম এই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। এবং আগামীতে যারা যে যে অপকর্মগুলো করবেন সবকিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হবে। কারণ কি ভাই, এই সোশ্যাল মিডিয়া একটা ভূমিকা পালন করতেছে। কি ভূমিকা জানেন? মানুষের ভিতরে চিন্তার খোরাক যোগাই দিতেছে, মানুষকে পথ দেখাইতেছে। আর সেই পথটা নতুন বাংলাদেশের, সত্যি নতুন বাংলাদেশের। ডক্টর ইউনূস স্যার, আপনার জন্য রইল বুক ভরা ভালোবাসা। ভালোবাসা দিবার ছাড়া আর কিছুই দিবার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।